বাজারে চলে এসেছে ইনফিনিক্সের হট সিরিজের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স হট 12। এই স্মার্টফোনটিকে প্রায় 20 দিন ধরে আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করছি। আর এই সময়টুকুকে ফোনটিকে ব্যবহার করতে গিয়ে ফোনটির কী কী ভালো দিক পেয়েছি বা কী কী মন্দ দিক পেয়েছি বা এই ফোনটিকে এই বাজেটের মধ্যে সাজেস্ট করা যায় কিনা সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ফুল রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। বরাবরের মতো এবারও ফোনটির আনবক্সিং দেখাতে পারছি না, কারণ ইনফিনিক্স বাংলাদেশ আমাদের হাতে শুধুমাত্র এই ফোনটিকেই ধরিয়ে দিয়েছে। তারা বলেছে অন্যান্য কম্পোনেন্টের সাথে বক্সে মাস্ট বি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে। যদি ইনফিনিক্স হট 12-এর ডিজাইন নিয়ে বলি তাহলে এক কথায় বলবো জোস। 14,500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আর কম্পিটিটর খুব একটা খুঁজে পাওয়া যাবে না। রিয়ার পার্টটি দেখতে সম্পূর্ণ গ্লাস মনে হলেও বস্তুতপক্ষে এটি প্লাস্টিক আর এটি সম্পূর্ণ ফ্ল্যাট করা হয়েছে, যার ফলে ফোনটিকে দেখতে কিন্তু বেশ গর্জিয়াস লাগে। আর এর চমৎকার ডিজাইনের ক্যামেরা বামটিও এই ফোনের ভালো লাগার একটি অন্যতম কারণ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত একটি ডিসপ্লে, যার সিন এবং সাইড বেজেল বাজেট হিসাব করলে টিকে আছে। ফোনটির উপরের দিকটাতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে। একটা ডুয়েল স্টেরিও স্পিকার থেকে আমরা যেটুকু লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পেয়ে থাকি এই ফোন থেকে হয়তো ততটা পাইনি, বাট এই বাজেটের মধ্যে আমি যে সাউন্ড কোয়ালিটি পেয়েছি সেটাকে আমি মোটেও খারাপ বলবো না। ফোনটির ডান পাশে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং তার উপরেই থাকছে ভলিউম রকার। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট কাজ করছিল, বাট মাঝে মাঝে এটা ফিঙ্গার রিড করতে বেশ প্রবলেম করছিল। বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। 6.8 ইঞ্চির বেশ বড় মাপের ডিসপ্লে থাকার কারণে ফোনটিকে এক হাতে অপারেট করা আপনার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তবে 8.3 মিলিমিটার থিকনেসের কারণে ফোনটি কিন্তু বেশ স্লিম। এছাড়াও পারফেক্ট ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটির হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল ফোনটির লুকস অ্যান্ড হ্যান্ড ফিল আমাকে বেশ ইমপ্রেস করেছে, এটা বলতেই হবে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, আর এটি ওয়ানলি এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 259। ডিসপ্লে এইচডি প্লাস হওয়াতে অবভিয়াসলি কিছুটা শার্পনেসের ঘাটতি রয়েছে, তবে গুড নিউজ এই যে এটি 90 হার্টজের একটি প্যানেল, যার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্টজ। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট থাকায় সব কিছুতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। এই ক্ষেত্রে অনেকে হয়তো ফুল এইচডি প্লাস রেজুলেশনের বিষয়টা ব্যবহার ভুলেও যেতে পারেন। এখন এই বাজেটের একটা স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করা অনেকটাই স্বাভাবিক ব্যাপার। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই বাজেটের স্মার্টফোনগুলোতে যে চিপসেটগুলো ব্যবহার করা হয়, যেমন মিডিয়াটেক হিলিও G85 অথবা মিডিয়াটেক হিলিও G88 অথবা স্ন্যাপড্রাগন 662, এই চিপসেটগুলোতে যখন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয় তখন ওভারঅল পারফরমেন্স কিছুটা হলেও ড্রপ করে থাকে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এইচডি প্লাস রেজুলেশনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট দিলে বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, ভালো একটা স্মুথনেস কিন্তু পাওয়া যায়। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ লেকেন্সি জনিত তেমন কোনো ইস্যু নেই। সূর্যের প্রখর আলোতে ফোনটাকে অপারেট করতে গিয়ে খুব একটা প্রবলেম ফেস করিনি। ফোনটি রান করছে XOS ভার্সন 10.6-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে যে এর ইউআই ডে বাই ডে বেশ লাইট অ্যান্ড পলিশ হচ্ছে। আমার প্রায় 20 দিনে ব্যবহার করতে গিয়ে এতে কোনো প্রকার বাগের দেখা পাইনি। এতে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে, যার ম্যাক্সিমামই আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। চিপসেট হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12 nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসাবে এতে থাকছে মালি G52 MC2। হিলিও G85 এই বাজারের মোস্ট পপুলার চিপসেট। আমরা মোটামুটি সবাই জানি এর পারফরমেন্স কেমন। এই ফোনের সাথে এটা কতটা অপটিমাইজ সেটা জানার জন্য আমরা এতে হেভি গেম যেমন PUBG, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 প্লে করেছি। PUBG সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। তবে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে PUBGতে বেশ লেগে একটা ভাব থাকে। এই ক্ষেত্রে গ্রাফিক্স কমিয়ে নিলে গেম যথেষ্ট প্লেয়েবল থাকে। PUBG ছাড়াও কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 মোটামুটি ভালোভাবেই প্লে করতে পেরেছি। সারপ্রাইজিংলি এই ফোনের আরেকটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, তা হচ্ছে র্যাম ম্যানেজমেন্ট। এতে ফিজিক্যাল 6GB র্যাম রয়েছে, যার সাথে 3GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। এর র্যাম ম্যানেজমেন্ট অসাধারণ ছিল। এতে প্রায় ব্যাকগ্রাউন্ডে 8 থেকে 10টা অ্যাপস একসাথে রেখে তার মধ্যে আমি 5 থেকে 6টা হেভি অ্যাপস রেখেও সোয়াপ করে খুব ভালোভাবে চালাতে পারছিলাম, কোনো ধরনের প্রবলেম ছাড়াই। ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স নিয়েও আমার খুব একটা কমপ্লেন নেই। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি QVGA ক্যামেরা।
আর ফোনটির সেলফিতে প্রোভাইড করা হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো থেকে বেশ ভালো আউটপুট পেয়েছি। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো কিছুটা বুস্টেড হওয়াতে বেশ আইকেচি লাগছিল। সাধারণত এই ধরনের ছবিকে সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা হয়ে থাকে। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে মেনটেন্স করতে পেরেছে। ক্যামেরা সেকশনে আমার কাছে মনে হয়েছে দুইটি বিষয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল। তার মধ্যে প্রথমত হচ্ছে এই বাজেটে তারা চাইলে কিন্তু 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা প্রোভাইড করতে পারতো এবং কিউভিজি এর মতো অপ্রয়োজনীয় লেন্সটা বাদ দিয়ে এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর প্রোভাইড করতে পারতো। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। সাবজেক্ট সেপারেশন ছিল পারফেক্ট। পোর্ট্রেট মোডের ছবিগুলোকে আমি এক কথায় সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বা সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারি। ডে লাইটে ভালো ছবি পেলেও লো লাইটের ছবিগুলো কিছুটা স্ট্রাগল করে। ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি থেকে যায়। আর ছবিতে ডিজিটাল নয়েজেরও কিছুটা দেখা পেয়ে যাবেন। তবে সুপার নাইট মোড অন করে ছবি তুললে বেশ শার্প এবং আলোকিত ছবি পাওয়া যায়, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো বাজেট বিবেচনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। স্ক্রিন টোন অনেকাংশেই সফট হয়ে যায়। ফেস বা সাবজেক্টকে ফোকাসে রাখতে গিয়ে মাঝে মাঝে দেখলাম অবজেক্টকে ওভার এক্সপোজ করে তুলছে। লো লাইটের সেলফি ক্যামেরার ছবিগুলো থেকে ভালো মানের আউটপুট পেয়েছি। ফোনটিতে সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে আপনারা বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। যেহেতু আমরা চার্জার পাইনি, সেক্ষেত্রে আমরা টেস্ট করতে পারিনি যে আসলে এটা কত সময়ে চার্জ করা যায়। তবে ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু আমি ফুললি স্যাটিসফাই, কারণ হেভি ইউজ করে প্রায় আমার একদিনের মতো চলে যাচ্ছিল, আর নর্মাল ইউজ করে প্রায় আমি অনায়াসে 1.5 দিন কাটিয়ে দিতে পারছিলাম এই স্মার্টফোন দিয়ে। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং আমি টেস্ট করেছি। আর এই ফোনটাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, যেখানে নেটওয়ার্ক একটু কম থাকে। সো সেখানেও কিন্তু আমি ভালো করে টেস্ট করে দেখেছি যে আসলে কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা। সেখানেও কিন্তু আমি কোনো ধরনের প্রবলেম খুঁজে পাইনি। সো এই দিক থেকে ফোনটা পারফেক্ট ছিল বলবো। এই ফোনটি 4128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 14,499 টাকা এবং 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 15,699 টাকা। এবার একটা বিষয় বলি, এই স্মার্টফোনটি ওয়েবের একটা স্পেশাল এডিশনে এসেছে, যেখানে বক্সের মধ্যে আপনারা একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। আর এই স্ক্র্যাচ কার্ড ঘটলে আপনাদের ভাগ্য ভালো থাকলে ফোনটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যেতে পারেন। আর ফোনটাকে ফ্রি না পেলেও আপনারা যে কোনো একটা গিফট তো মাস্ট বি পেয়ে যাবেন। এই হচ্ছে ইনফিনিক্স হট 12 এর ভালো মন্দ সব কিছু। এবারে ফোনটি কিছু উইক পয়েন্ট বা কিছু বিষয় ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ক্যামেরা সেকশনে এখানে মিনিমাম একটি আলট্রা ওয়াইড সেন্সর তারা চাইলেই প্রোভাইড করতে পারতো। আর চার্জার সেকশনেও তারা চাইলে একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো, কারণ এখন 16 থেকে 16,500 টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতেও আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। সেই হিসেবে তারা চাইলে এখানে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করতে পারতো এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে তারা চাইলে আর একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো। এখন অনেকেই হয়তো বলবেন যে এর ডিসপ্লে অনলি HD+ রেজুলেশনে, এটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, কারণ এখানে হায়ার রিফ্রেশ থাকার কারণে আপনি ফুল HD+ রেজুলেশনটা খুব একটা মিস করবেন না। আর যদি ফোনটির স্ট্রং পয়েন্টের কথা বলি, তাহলে ডিজাইনটা খুবই স্ট্রং। দেন ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি। এছাড়াও 15,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে যারা গেমিংয়ের জন্য একটা বেস্ট ফোন চান, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমাকে কেউ যদি বলে যে 14 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটি স্মার্টফোন সাজেস্ট করেন, তাহলে আমি নির্দ্বিধায় বা চোখ বুঝে ইনফিনিক্স হট 12কে সাজেস্ট করবো। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।